শুরুর দিকে এই প্রশ্নটা ছিল একটা কিউরিওসিটি, এখন মনে হচ্ছে যে এটা অনেকে ঘায়েল করার জন্য প্রশ্নটা করছে, কারণ এই প্রশ্নটা অন্য কাউকে করে না, শুধু আমাদেরকে করে। আমরা যেহেতু রাজনৈতিক দল করতে এসেছি, তার মানে কিছু শুভাকাঙ্ক্ষী তো আমাদের অবশ্যই আছে। পাশাপাশি আমাদের এখানে এমন সক্ষম সদস্যরা আছেন এই দলের মধ্যেই যারা বেশ বড় সড় অঙ্কের টাকা দিতে পারেন, এবং আমরা একটা ক্রাউড ফান্ডিং মডেলে যেতে চাই। পুরো দলটাই চলবে আসলে জনগণের টাকায়। কিছু সচ্ছল শুভাকাঙ্ক্ষী আছে যে ধরেন অমুক একটা ইভেন্টে 3 লাখ টাকা খরচ হবে, পহেলা বৈশাখের ইভেন্টে 4 লাখ টাকা খরচ হবে। এই 4 লাখ টাকা অ্যারেঞ্জ করার সক্ষমতা যদি আপনি না থাকে, আপনি কীভাবে এখানে রাজনীতি করবেন? এটা তো সম্ভব না। আমাদের গণ অভ্যুত্থানের এবং বাংলাদেশের অন্যতম প্রধান বুদ্ধিজীবী ফরহাদ মজহার, কবি এবং ভাবুক দার্শনিক, তিনি মানে আমরা দেখেছি যে তার হেফাজতের পক্ষ নেয়ার কারণে, গণহত্যার বিরুদ্ধে দাঁড়ানোর কারণে তাকে গুমের শিকার হতে হয়েছে, কিংবা ফ্যাসিবাদী রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে মানে সবচেয়ে বড় উচ্চকণ্ঠ ছিলেন তিনি বা মাহমুদুর রহমান ওনারা। কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখলাম যে তিনি 72-এর সংবিধান বিলোপের কথা বলেছেন, রাষ্ট্রপতি অপসারণ বা বিপ্লবী সরকার গঠনের যে ছাত্র জনতার দাবির সঙ্গে একাত্ম হয়ে বারবারই কথাগুলো বলেছেন। কিন্তু তাকে আমাদের দায়িত্বশীল জায়গা থেকে বা বড় দলগুলো, বিএনপি, জামাত, বিভিন্ন দল থেকে অবজ্ঞা এবং অপমানসূচক কথা তার প্রতি বলা হয়। এটা আসলে কেন বলে মনে হয়? ফরহাদ মজহারকে কেন এত ভয় পায় তারা, বা তার চিন্তাকে মোকাবেলা করার মানে তারা কেন এতটা? ফরহাদ মজহারের ক্ষেত্রে সবসময় যে অভিযোগটা করা হয় যে ফরহাদ মজহার কনসিস্টেন্ট না, এটা যারা বলেন সেই আমি মনে করি যে তারা কনসিস্টেন্ট না। কারণ আমি যখন ফরহাদ মজহারকে পড়তে গেছি, আমি দেখেছি যে তিনি 80-র দশক থেকে একই কথা বলে আসছেন। এটা তার লিখিত প্রমাণ দেওয়া যাবে যে কীভাবে তিনি 80-র দশক থেকে একই বক্তব্য আজকে এই গণ অভ্যুত্থানের পরে এসেও বলেছেন। সেই তার সংবিধান ও গণতন্ত্র বইটা দেখলে, এবং এই যে 23 সালে বের হওয়া গণঅভ্যুত্থান গঠন বের হওয়া বইটা দেখলে দেখা যায় যে তার বক্তব্য সম্পূর্ণ ধারাবাহিক আছে। আপনারা যে বইটা পড়েছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে যে যারা না পড়েই একটা কনসেপশন থেকে কথা বলে। ফরহাদ মজহার যেহেতু ধর্মীয় গোষ্ঠীর অধিকারের পক্ষে কথা বলেন, এই কারণে তিনি একটা মনে হয় বাংলাদেশে একটা ধর্ম বিপ্লব করতে চান, এরকম একটা পারসেপশন থেকে তারা কথা বলেন। আর রাজনৈতিক দলগুলো ক্রাইসিস হচ্ছে তারা কোনো ধরনের সমালোচনাই নিতে চান না। তারা চান যে মানে দলীয় আজ্ঞাবহ, যেটা আহমদ সাবা বলেছিলেন যে রাজনৈতিক আওয়ামী লীগ প্রশ্নে বলেছিলেন যে তারা কিছু ভাড়াটে মানে গোলদাতা নিয়ে এসছে বুদ্ধিজীবীদের নামে, মানে তারা ভাড়াটে এসে গোল দিয়ে দেবে। তো রাজনৈতিক দলগুলো এটা চায়, কিন্তু তার যে গঠনমূলক সমালোচনা এবং সেটা যে তারা রিসিভ করে যাতে নিজে থেকে পরিবর্তন করবে, এইটা তারা সাধারণত করতে চায় না। এখান থেকে আসলে ফরহাদ মজহার বলেন বা অন্য যে কেউ বলেন, তাদের বিরুদ্ধে তাদের যত ধরনের আপত্তি এখান থেকে আসে। আপনি তো আসলে মূলত লেখক এবং চিন্তক, গবেষণা করেন। আপনার মারণ রাজনীতি, তারপরে ফিলিস্তিন, একটি উপনিবেশিক ভাবনা, এই আরও বেশ কিছু বই, আপনার গণ অভ্যুত্থানের উপরও একটি বই আছে, বেশ কিছু বই এবং আরও লেখার। কিন্তু আপনি যখন রাজনীতিতে আসলেন, এই বুদ্ধিবৃত্তিক আন্দোলনের সঙ্গে তো আপনি পুরোটা সময়ই ছিলেন, ফ্যাসিবাদী রাষ্ট্রযন্ত্রের সময়ও, বা জুলাইতেও আমরা আপনাকে সক্রিয় দেখেছি পরবর্তী সময়ও, এবং আপনি এনসিপির যুগ্ম আহ্বায়ক, মানে ওয়ান কাইন্ড অফ মুখপাত্রের দায়িত্ব পালন করছেন এখন। তো আপনার লেখালেখির এতে হচ্ছে কিনা, ব্যাঘাত ঘটছে কিনা, বা আপনার যে সাহিত্য এবং গবেষণা চর্চার সঙ্গে আছেন সেটা ক্ষতি হচ্ছে কিনা? একটা হলো যে আমি সবসময় গত 7-8 বছর যাবৎ বুদ্ধিভিত্তিক বিভিন্ন কর্মকাণ্ড যেমন করেছি, আমি প্রত্যেকটা রাস্তার প্রত্যেকটা আন্দোলনে আমি ছিলাম, অ্যাক্টিভিস্ট হিসেবে ছিলাম, বিভিন্ন দলের সাথে ছিলাম। মানে আমার মনে হয়েছে যে চিন্তা এবং তৎপরতার একটা মিল থাকতে হবে, এটা আমার শুরু থেকে আন্ডারস্ট্যান্ডিং ছিল। এবং এরপরে আমরা যে 7-8 বছর ধরে যে চিন্তা ভাবনাগুলো করলাম, যে বিশ্লেষণগুলো করলাম বাংলাদেশের রাজনীতি, ইতিহাস, সমাজ ইত্যাদি নিয়ে, এই গণ অভ্যুত্থানের পর আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের সময়টা এসেছে যখন আমাদেরকে এইগুলো কাজে অ্যাপ্লাই করার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যতটুকু পারা যায়। তখন আমার কাছে মনে হয়েছে যে আমাকে আরও অ্যাক্টিভলি ভূমিকা নিতে হবে, মানে একদম যেটাকে আমরা হার্ড পলিটিক্স বলি, সেই হার্ড পলিটিক্সের। সুতরাং আমি এই পলিটিক্সের এই সময়টাকে কাজে লাগালাম। এতে করে এটা ঠিক যে আমার পড়াশোনা কিছুটা, ব্যক্তিগত পড়াশোনার ক্ষতি হচ্ছে, কিন্তু আবার অন্য দিক থেকে আমি অনেক সমৃদ্ধও হচ্ছি। মানে আমাকে ধরুন অন্য অনেক বিষয় যখন একটা অবস্থান তৈরি করতে হচ্ছে, প্র্যাকটিক্যাল রাজনীতির কথা চিন্তা করে, তখন আমাকে আবার একটা অন্য ধরনের পড়াশোনা করতে হচ্ছে এবং ঘাটাঘাটি করতে হচ্ছে। সেটা ফলে আমিও একটা মানে এখনও একটা মানে শিক্ষার মধ্যেই আছি। ব্যক্তিগত পড়াশোনা বা লেখালেখি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবু একেবারে আমি এটা বাদ দিইনি, চালিয়ে যাচ্ছি। কিন্তু এর বাইরে হচ্ছে আপনার অন্যভাবে আমি নিজেকে মানে গড়ে তোলার চেষ্টা করতেছি।
আপনাদের এনসিপি সম্পর্কে নানান আলোচনা সমালোচনা আছে। একজন বেশ কিছু অভিযোগের কারণে একজন নেতাকে বহিষ্কারও করা হয়েছে। আবার আরেকজন নেতা 100টা গাড়ি বহন নিয়ে তিনি তার নির্বাচনী এলাকায় গেছেন। আরও কিছু মানে অভিযোগ শুনে কিছু অভিযোগ উঠছে। তো কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে এই দলটা সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে? কেউ কেউ কিংস পার্টি ব্যঙ্গ করে কিংস পার্টির সঙ্গে তুলনা করার একটা বিষয় আমরা দেখছি। আসলে এই আরও নানান ব্যয় কোথা থেকে আসছে সেই বিষয়েও নানান জিজ্ঞাসার মুখোমুখি হতে হচ্ছে আপনাদের। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে এনসিপি কতটুকু সামনে এগিয়ে যেতে পারবে এবং লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যেতে পারবে বলে আপনার মনে হয়? কিংস পার্টির আলাপটা একেবারেই দায়িত্বশীল না, ফলে এটা নিয়ে আমি অনেকবার আমার লেখা আছে, আমি এটা লিখেছি যে কেন এই সময়টাকে কিংস পার্টির ধারণা দিয়ে ব্যাখ্যা করা যায় না। এর বাইরে আমরা নতুন দল হিসেবে এখানে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটার বিরুদ্ধে আমরা শক্ত ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা নিচ্ছি ইতিমধ্যেই। শোডাউনের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে একদিকে যেমন আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করতে হচ্ছে, অন্যদিকে পুরনো রাজনৈতিক বন্দোবস্তের কিছু কিছু জিনিসের সাথে মানে একটা সেটেলমেন্টে যেতে হচ্ছে। অনেক সময় যেমন ধরুন দুইটা এক্সিস্টিং দল তাদের লোকজন পোস্টার টাঙাচ্ছে, তখন আমাদের একটা লোকেরও একটা চাপ তৈরি হচ্ছে যে আমি তো নিজেকে পরিচয় করাতে হবে, আমিও তাহলে একটা পোস্টার টাঙাই। এই জন্য আমাদের এই ভাঙা করার মধ্য দিয়ে আমরা একটা জায়গায় গিয়ে আগাচ্ছি এবং আমি মনে করি সামনে যেহেতু দলটা তৈরি হয়েছে, সামনে দ্রুতই এগুলো একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে, আমরা সেটা নিয়ে কাজ করছি। এবং আপনাদের একটা বড় প্রশ্ন আপনাদের বারবার মুখোমুখি হতে হয় যে আপনাদের নির্বাচনী বলছি সরি, মানে দলের ব্যয় কোথা থেকে, মানে আয়টা কোথা থেকে হচ্ছে, বা আপনাদের শুরুর দিকে এই প্রশ্নটা ছিল একটা কিউরিওসিটি, এখন মনে হচ্ছে যে এটা অনেকে ঘায়েল করার জন্য প্রশ্নটা করছে, কারণ এই প্রশ্নটা অন্য কাউকে করে না, শুধু আমাদেরকে করে। আমরা যেহেতু রাজনৈতিক দল করতে এসেছি, তার মানে কিছু শুভাকাঙ্ক্ষী তো আমাদের অবশ্যই আছে। পাশাপাশি আমাদের এখানে এমন সক্ষম সদস্যরা আছেন এই দলের মধ্যেই যারা বেশ বড় সড় অঙ্কের টাকা দিতে পারেন। যেমন আমরা সর্বশেষ আমাদের 217 জন মেম্বার, তাদেরকে এটা বলা হয়েছে যে 10,000 টাকা করে দিতে হবে, মানে প্রত্যেককে, যেহেতু আমাদের অনেকগুলো খরচের বিষয় ছিল, অনেকগুলো প্রোগ্রাম গেছে। আমরা একটা ফাইন্যান্সিয়াল পলিসি গড়ে তুলেছি, এটা দলের মধ্যে প্রস্তাব করা আছে, এটা পাশ করা হবে দ্রুত। এবং আমরা একটা ক্রাউড ফান্ডিং মডেলে যেতে চাই, তো মানে পুরো দলটাই চলবে আসলে জনগণের টাকায়, হ্যাঁ। এবং সেটা একটা স্বচ্ছ প্রক্রিয়া, একটা ফর্মাল প্রক্রিয়া আমরা অলরেডি ডেভেলপ করেছি। আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে গেছে, বিকাশ অ্যাকাউন্ট হয়ে গেছে, একটা পলিসিও দাঁড়িয়ে গেছে, ওয়েবসাইট আছে যে কীভাবে টাকা ট্রানজ্যাকশনটা কীভাবে হচ্ছে সব দেখা যাবে। এবং এটা ইয়ারলি বা মানে 6 মাসে একবার নিরপেক্ষ অডিট করার ব্যবস্থা আমরা করবো। এটা কিন্তু বাংলাদেশে আর কোনো দল করছে না এই মুহূর্তে, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা কাজ করছি, কিন্তু ইন দ্য মিন টাইম গত 7-8 মাসে তো আমাদের কিছু কর্মকাণ্ড করতে হয়েছে। রেগুলার আমাদের যে কর্মকাণ্ড সেগুলোর জন্য আমাদের সংগঠকদের বা কেন্দ্রীয় সদস্যদের চাঁদা, প্লাস হচ্ছে অন্যান্য টকশো সহ অন্যান্য কিছু জায়গা থেকে যে পারিশ্রমিক আসে সেটার অর্ধেক সংগঠনকে দেয়া, এগুলোর মধ্যে চলে গেছে রেগুলার। কিন্তু যখন কোনো ইভেন্ট এসছে, ইভেন্টের জন্য আমরা কিছু যে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তারা তো কিছু টাকা দিয়েছে, এরকম তো আমাদের কিছু সচ্ছল শুভাকাঙ্ক্ষী আছে। এর জন্য বড় বিজনেস গ্রুপ ধরার দরকার নাই, কিছু সচ্ছল শুভাকাঙ্ক্ষী আছে যে ধরেন অমুক একটা ইভেন্টে 3 লাখ টাকা খরচ হবে, পহেলা বৈশাখের ইভেন্টে 4 লাখ টাকা খরচ হবে। এই 4 লাখ টাকা অ্যারেঞ্জ করার সক্ষমতা যদি আপনি না থাকে, আপনি কীভাবে এখানে রাজনীতি করবেন? এটা তো সম্ভব না। তবে অবশ্যই আমরা একটা খুবই স্বচ্ছ প্রক্রিয়া ডেভেলপ করার পথে আছি, যেটাতে আমরা সবাইকে, এবং আমরা মনে করি যে আমরা এটা শুরু করলে অন্যদের উপর চাপ তৈরি হবে, তাদেরকে এটা করতে তখন তারা বাধ্য হবে। নির্বাচন আসলে যখনই হয় আপনারাও তো নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন, যেমন আমি যদি ভুল না করে থাকি আপনি নরসিংদী এলাকায়, আপনার নির্বাচনী এলাকায় এরকম বিভিন্ন নেতাকর্মী যারা আছে তাদের এটা প্রস্তুতিও নিতে মনে হচ্ছে। কিন্তু আপনারা কি এককভাবে নির্বাচন করবেন নাকি কোনো দলের সঙ্গে একাত্ম হয়ে করবেন, কি ভাবছেন? একটা কোশ্চেন। এবং মানে নির্বাচন নিয়ে ভাবনা কি, মানে আপনাদের মানে নির্বাচন বলা হয়ে থাকে যে এনসিপির জনসমর্থন এখনও সেভাবে তৈরি হয়নি। একটা গণ অভ্যুত্থান করা যতটা সহজ, ভোটার সংগ্রহ করা বা তার ভোটার জিতে আসা, এমপি ইলেকশন করে জিতে আসা এতটা সহজ না। আমি বলবো যে আমাদের যে জনসমর্থন আছে এটাকে কন্টেইন করার পাত্র এখন আমরা ডেভেলপ করতে পারিনি। জনসমর্থন নাই সেটা না, মানুষ একেবারে মুখিয়ে আছে যে একটা নতুন দল আসবে এবং তাদের রাজনীতিটা আগে এগিয়ে যাবে, কিন্তু আমরা সেটার জন্য তাদের কাছে এখন পৌঁছাতে পারিনি, এটা সত্য। আর নির্বাচনের ব্যাপারে আমাদের এখন প্রধান প্রায়োরিটি হচ্ছে সাংগঠনিক বিস্তৃতি,
সারা দেশে সংগঠন গড়ে তোলা। এর বাইরে আগামী নির্বাচনে আমরা যেন 300 আসনে প্রার্থী দিতে পারি, সেটা আমাদের একটা প্রায়োরিটি। ইলেকশনের আগে আমরা বলতে পারবো যে আমরা কারোর সাথে জোট করবো কিনা, মানে এখনও জোট করা কিংবা না করার ব্যাপারে আমাদের তেমন কোনো সিদ্ধান্ত আমরা নেই নাই। কিন্তু বাংলাদেশের জোট রাজনীতির ইতিহাস আছে, আমাদেরকেও যদি সেদিকে যেতে হয় সেটা তখন আমরা যাব, কিন্তু এখনই বলা যাচ্ছে না যে আমরা যাব কি যাব না। কোনো এরকম কোনো সিদ্ধান্ত নাই যে যাবই কিংবা যাব না, কোনোটাই সিদ্ধান্ত নাই। প্রাথমিকভাবে আমরা নিজেদের একটা মানে অবস্থান তৈরি করাটার দিকে আমরা বেশি মনোযোগ দিচ্ছি আর কি। আর ইলেকশন তো আমাদের এই মুহূর্তে একমাত্র প্রায়োরিটি না, আমাদের সাংগঠনিক বিস্তৃতিটা হচ্ছে সারা দেশে তৈরি করা, এটা হচ্ছে আমাদের প্রধান প্রায়োরিটি। সেটা আমরা এই আগামী 1-2-3 মাসের মধ্যে এটাতেই আমরা প্রধানত মনোযোগ দেব। বলা হয়ে থাকে যে সরকারের থেকে মানে যেহেতু মানে গণঅভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া ছাত্র জনতারা এই দলে আছে এবং সরকারও আসলে গণঅভ্যুত্থানের ফসল, তো ইউনূস সরকারের একটা প্রচ্ছন্ন ছায়া আছে এই দলে, বরাবরই এই অভিযোগটা সত্য না। আমাদের শুভাকাঙ্ক্ষী অনেকে আছে ব্যক্তিগতভাবে, এমনকি ডক্টর ইউনূসও চাইতে পারেন যে বাংলাদেশের একটা নতুন রাজনৈতিক দল হোক, কিন্তু তিনি সরকারের তরফ থেকে কোনো পৃষ্ঠপোষকতা দিচ্ছেন এর কোনো ফ্যাকচুয়াল প্রমাণ কেউ দিতে পারবেন না। এটা পুরোটাই হচ্ছে রাজনৈতিক অপবাদ দেওয়ার জন্য বলা হচ্ছে। হ্যাঁ, বরং আমরা দেখতে পাচ্ছি যে এই অন্তর্বর্তী সরকার বিএনপির সকল দাবি মেনে নিচ্ছে, বা বিএনপির কারণেই একটা গণপন্থী দাবি কিন্তু বাস্তবায়ন হচ্ছে না, এরকম বিষয় আছে। তো সেগুলো একটা বাস্তবতা। এর বাইরে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেক ধরনের কথাবার্তা বলা হচ্ছে। আমি মনে করি শেষ পর্যন্ত আমাদেরকে রাস্তায় থেকেই বা সংগঠনটাকে দাঁড় করিয়ে দিয়ে এগুলো জবাব দিতে হবে। আপনাদের মাধ্যমে যেহেতু আওয়ামী সরকারের পতন হয়েছে, তো সেক্ষেত্রে আওয়ামী লীগ এই সঙ্গে বিএনপিকে মোকাবেলা করতে হচ্ছে আপনাদের। অনলাইনেও যে এক ধরনের সাইবার বুলিংয়ের বিষয় দেখি আপনাদের কারো প্রতি, এটাকে অন্তরায় মনে হয় কিনা, বা এই চ্যালেঞ্জটা কিভাবে ওভারকাম? এটা তো খুবই দুঃখজনক। যেমন আমার বিরুদ্ধেও আমি বলি নাই এমন সব কথা ফটোকার্ড বানিয়ে প্রচার করা হচ্ছে। আমার কোনো আগের একটা বক্তব্যকে, পুরো বক্তব্য থেকে একটা খুব মানে স্পর্শকাতর অংশকে বেছে নিয়ে সেটাকে খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে, এগুলো ঘটছে। ব্যক্তিগত কোনো ইস্যু, হ্যাঁ, এবং আমাদের নারী যারা সহকর্মী আছেন তাদের বিরুদ্ধে তো ভয়ঙ্কর প্রচারণা, প্রোপাগান্ডা চালানো হচ্ছে, চরিত্র হনন করা হচ্ছে। নিশ্চয়ই একটা মানে পর্নোগ্রাফি আইনে মামলাও করেছেন একজন। এটা কিন্তু রাজনৈতিক দলেরই লোকজনেরাই করছে সোশ্যাল মিডিয়ায়, এবং আমি মনে করি যে রাজনৈতিক বিরোধিতাকে এরকম নোংরা জায়গায় নিয়ে যাওয়াটা ঠিক হয় নাই। ঠিক আছে, একটা নতুন দলে এসছে, তাদের যারা প্রধান ফেস তাদেরকে বিতর্কিত করতে পারলে তারা খুব, আমি তো দেখতে পাচ্ছি এগুলো জনগণ গ্রহণ করছে না। মানে এই যে আমাদের বিরুদ্ধে যে প্রচারণাগুলো, এগুলো কিন্তু জনগণ গ্রহণ করছে না, বরং উল্টো বলছে যে আপনাদেরকে আপনাদের কাজ করে যেতে হবে। তো এই সোশ্যাল মিডিয়া আমরা তর্ক বিতর্ক করতে পারি, রাজনৈতিক তর্ক বিতর্ক করতে পারি, কিন্তু এইভাবে আপনার মানে চরিত্র হনন করার চেষ্টা করা, বিতর্কিত করার চেষ্টা করা, এটা থেকে সরে আসা উচিত সকল রাজনৈতিক দলে। এটা আমি বলবো, এটা তো অবশ্যই একটা নুইসেন্স, কিন্তু এই চ্যালেঞ্জটাতে থাকবে। এটা তো একটা মানে আমরা তো একটা নট ইন আ বেড অফ রোজেস। আমরা জানি যে আমরা একটা খুবই কঠিন রাস্তার আমাদেরকে পাড়ি দিতে হবে। তো সেইটা পাড়ি দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। তবে যতটা সম্ভব আশপাশের পরিবেশটা যদি কম হোস্টাইল থাকে তাহলে কাজ করতে সুবিধা হয়, মানে আননেসারি জিনিসপত্রে মনোযোগ কম দিতে হয়। কিন্তু যখন আননেসারি জিনিসও মনোযোগ দিতে হয় তখন একটু এটা একটা ডিস্টারবেন্স বা একটা সাময়িক সময়ের জন্য বিরক্তি তৈরি করে। তবু আমাদের যেহেতু ডিটারমিনেশনটা আছে সেটা আমরা মানে ওভারকাম করতে পারি। কেউ চিন্তা করে সমাজতান্ত্রিক দেশ হোক, কেউ কারো ইসলামী চিন্তা করেন, কেউ মধ্যমপন্থী জাতীয়তাবাদী বা যেটাকে সমন্বয়বাদী বলা হয়। আপনি আপনার দেশটাকে আপনার কেমন দেশ দেখতে চান? বা আমি একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কাজ করি। গণতান্ত্রিক রাষ্ট্রের মানে হচ্ছে যেখানে রাষ্ট্র এবং সরকার আলাদা, দল আলাদা, এবং নাগরিক অধিকার পাওয়ার জন্য আপনার ধর্ম, বর্ণ কিংবা তমুক কানেকশন কিছুই দরকার হবে না। আপনি স্রেফ এই দেশের একজন নাগরিক, এটাই আপনাকে জাস্টিস নিশ্চিত করবে, এটাই আপনার অধিকার নিশ্চিত করবে, এবং আপনি কোনো ধরনের রেফারেন্স ছাড়াই একটা যে কোনো সরকারি অফিস থেকে কাজ আদায় করতে পারবেন। সরকারের যে কোনো অপকর্মকে বন্ধ করার জন্য রাষ্ট্রীয় মেকানিজম থাকবে। তারা সরকারে থাকা অবস্থাতেই রাষ্ট্রটা সরকারের গ্রিপের মধ্যে চলে যাবে না, বরং সরকারের অপকর্মকে সময়ে সময়ে চেক দিতে পারবে, এবং সীমিত সরকার শক্তিশালী রাষ্ট্র। হ্যাঁ, এরকম আইডিয়াগুলো থেকে আমি কাজ করি, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে ইতিমধ্যেই তারা এটা অর্জন করেছে। আমাদেরকে সেটা অর্জন করতে হবে, এবং সেক্ষেত্রে প্রধান বাধা আমার কাছে মনে হয় যে পুরনো যে রাজনৈতিক অর্থনৈতিক এস্টাবলিশমেন্ট, তারা এটা হতে দিতে চায় না। কারণ এটা হতে দিলে তারা যেভাবে এই দেশের জনগণের কাছ থেকে এক্সট্রাক্ট করছে সম্পদ, এটা তারা করতে পারবে না। তো আমার পলিটিক্যাল প্রকল্পটা হচ্ছে এটাই, যে এখানে পুঁজিবাদী ব্যবস্থায় আমরা বৈষম্যকে একেবারে নাই করে দিতে পারবো না, কিন্তু একটা ফেয়ার গেম থাকবে, সবার একটা সমান সুযোগ থাকবে। হ্যাঁ, এবং যারা একটু পিছিয়ে আছে তাদের জন্য একটু বিশেষ প্রণোদনা থাকবে।
এবং রাষ্ট্র সবসময় আসলে শুধু ধর্মনিরপেক্ষতার প্রশ্ন না, জাতি নিরপেক্ষ, লিঙ্গ নিরপেক্ষ, মানে কারোর প্রতি কোনো একটা বিশেষ সম্প্রদায়ের প্রতি, কোনো একটা বিশেষ গোষ্ঠীর প্রতি রাষ্ট্র বায়াসড হবে না, এরকম কতগুলো ধারণা আমার বিবেচনায় থাকে যখন আমি কাজ করি।